এটা এই অ্যানিমের ৮ম পর্ব। স্টোরি বুঝতে এবং গল্পের সাথে জুড়তে প্রথমের পর্বগুলো দেখে নিন, লিঙ্ক ডিসক্রিপশনে আছে। আমরা গত পর্বে দেখেছিলাম ইচিকা আর ফুতারো একটি গোডাউনে আটকা পড়ে গেছে। এখানে ইচিকা সময় কাটানোর জন্য ফুতারোর সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু ফুতারো তার কথায় কোনো সাড়া না দিয়ে নিজের কাজে ব্যস্ত হয়ে থাকে। তাই এখন ইচিকা বলে সে পড়াশোনা বন্ধ করে এই স্কুল ছেড়ে চলে যাবে। কথা শুনে ফুতারো একদম শক হয়ে যায়। তখন ইচিকা বলে, আমি জানতাম যে আমি কথা বললে তুমি আমার কথায় সাড়া দেবে। তারপর ইচিকা বলতে থাকে রিসেন্টলি সে কিছু বড় বড় প্রজেক্ট পেতে শুরু করেছে। সে জানায় যে তার বয়সী মেয়েরা যারা ফিল্মে কাজ করে তাদের কখনো না কখনো পড়াশোনা থেকে বিরতি নিতেই হয়, আর আমার মনে হয় না যে আমার হাই স্কুল জীবনের কথা কখনো মনে পড়বে। এরই সাথে ইচিকা মনে মনে মিকুর কথাও ভাবছিল যে সে যদি চলে যায় তাহলে মিকুর জন্য ভালো হবে। এই কথা শুনে ফুতারও ভাবতে লাগে যদি ইচিকা পড়াশোনা ছেড়ে দেয় তাহলে তার ইনকামের কি হবে। কিন্তু তখনই তার ইচিকার বলা সেই পুরনো কথাগুলো মনে পড়ে যায়, যেখানে ইচিকা বলেছিল যে সে তার কাজকে খুব ভালোবাসে। তারপর ফুতারও বলে, হ্যাঁ, যেটা তোমার করতে ভালো লাগে তুমি সেটাই করো, তবে এটা একটি কঠিন কেরিয়ার। হতে পারে তুমি এখানে ফেল হয়ে যেতে পারো, তবে এটা তোমার জন্য খুব ভালো একটি এক্সপিরিয়েন্স হবে। তুমি কিছু শিখতে পারবে, কিছু জানতে পারবে। তখনই ফুতারো সেখানে কাঠ দিয়ে আগুন ধরিয়ে ফেলে, যেটা দেখে ইচিকা একদম অবাক হয়ে যায়। অন্যদিকে ইৎসুকি আর মিকু ইচিকা আর ফুতারোকে খুঁজে বেড়াচ্ছিল। সিন আবারও ইচিকা এবং ফুতারোর কাছে চলে আসে। এখন ইচিকা বলে, আমার মনে হয় আমাদের ক্যাম্প ফায়ারে একসাথে ডান্স না করাটাই ঠিক হবে, তবে তার পরিবর্তে কেননা এখানে একবার ডান্স করা যাক। তারপর মিকু বড় একটি স্মাইলের সাথে বলে, আজকের রাতের জন্য এটা আমাদের পার্সোনাল ক্যাম্প ফায়ার। ফুতারো ডান্স করতে রাজি হয়ে যায়, তবে তার আগে ফুতারো ইচিকাকে সেই ক্যাম্পফায়ার ডান্সের লোক কথাটি বলে দেয় যে এখানে যারা ডান্স করবে ভাগ্য তাদের সারা জীবনের সাথী করে দিতে পারে। এই কথা শুনে ইচিকা তো একদম ঘাবড়ে যায়। ইচিকা ফুতারোকে বলে, এই ঘটনা কি মিকুও জানে? ফুতারো বলে, হ্যাঁ, সেও জানে। ইচিকা এখন ঘাবড়ে গিয়ে পিছপা হতে লাগে। সে বলতে থাকে, হায় রে, এটা আমি কি করতে চলেছিলাম? এই ক্যাম্পফায়ার তো মিকুর জন্য খুবই গুরুত্বপূর্ণ, আর আমি সেটা। তারপর ইচিকা ফুতারোকে কিছু একটা বলতে নেয়, তখন ইচিকা তড়িঘড়িতে সেখানে থাকা বড় একটি গাছের টুকরে তার পা মেরে দেয়, যার ফলে সেটি এখন তার উপর পড়ে যাচ্ছিল। তখনই ফুতারো তার কোমর ধরে টান দিয়ে তাকে সেখান থেকে বাঁচিয়ে নেয়। তাকে বাঁচানোর পর তাদের দুজনের পজিশনটা একটি ডান্স মুভের মতো লাগছিল। তাদের দুজনকে একসাথে দেখতে খুবই অসাধারণ লাগছিল, এক কথায় অস্থির। যাই হোক, এখন ফুতারো ইচিকাকে বলে, তুমি ঠিক আছো? ইচিকা ফুতারোকে এমন ভাবে দেখছে যেন এই মুহূর্তের জন্য ফুতারোই তার রাজকুমার। তার হার্টবিট খুবই বেড়ে যায়, সে ফুতারোকে কিছু বলতে পারছে না। তখনই সেই সেন্সর ডিভাইসটি শব্দ করতে শুরু করে, কারণ গাছের সেই টুকরোটি করে দরজাটি ভেঙে গিয়েছিল। এখন আবার সেই সেন্সর ডিভাইসটি থেকে পানি বের হওয়া শুরু হয়েছে, এবং সেই পানিতে ইচিকা এবং ফুতারো দুজনেই একদম ভিজে যায়। তখনই সেখানে ইৎসুকি আর মিকু এসে গোডাউনটির দরজা খুলে ফেলে, এবং দরজা খোলার পর তারা এই সিন দেখতে পায়। তারপর তাদের মধ্যে কি হয় সেটা আপনারাই গেস করে নিন। এখন আমরা পরদিন সকালের সিন দেখতে পাই। এখানে ফুতারো জানায় তাদের ওই ঘটনার জন্য তাদের টিচার তাদেরকে অনেক কথা শোনায়, আর ইৎসুকি আর মিকু তো তাদের পুরোপুরি বিশ্বাসও করে না। তারা মনে করে তারা দুজন সেখানে নিশ্চয়ই কিছু একটা করেছে। এরপর সিন চেঞ্জ হয়ে যায় আর আমরা মিকুকে দেখি সে কিছু একটা ভাবছিল। তারপর সিন ইৎসুকি আর ইচিকার কাছে চলে আসে। দেখা যায় ইচিকার ঠান্ডা জ্বর হয়ে অসুস্থ হয়ে পড়েছে। ইৎসুকি তার দেখাশোনা করতে এসেছে। ইচিকা ইৎসুকিকে বলে, তুমি এখানে বসে থেকো না, তুমি বাহিরে গিয়ে সবার সাথে স্কেটিং করো, মজা করো। ইচিকা ইৎসুকিকে আরো বলে, ফুতারোকে তুমি অত ভুল বোঝো না, সে অতটা খারাপও নয়। এরপর ইৎসুকি বুঝে যায় যে ওই দিন সকালে ইচিকাই ছিল যে ফুতারোকে কিস করতে যাচ্ছিল। এখন ইৎসুকি বলে, আমি যেদিন ফুতারোর কাছে সাহায্য চেয়েছিলাম আমি ভাবিও নি যে ফুতারো একদিন আমাদের লাইফের সাথে এভাবে জড়িয়ে যাবে। পরের সিন আমরা দেখতে পাই ফুতারো শুয়ে রেস্ট করছিল। তখনই সেখানে ইয়োৎসুবা চলে আসে এবং সে ফুতারোকে তার সাথে স্কেটিং করতে নিয়ে যায়। এখানে ফুতারো জানায় সে স্কেটিং করতে পারে না। ইয়োৎসুবা বলে, তুমি আমার হাত ধরো, আমি তোমাকে শিখিয়ে দিচ্ছি। ফুতারো বলে, দরকার নেই, আমি একাই চেষ্টা করবো। আর হ্যাঁ, গতকাল তুমি আমাদের গোডাউনে লক করে কাজটা ঠিক করলে না। এই কথা শুনে ইয়োৎসুবা এমন ভান ধরে যে সে কিছুই জানে না। তারপর সেখানে মিকুও চলে আসে। ফুতারো বলে, তোমার এই ক্লাসের জন্য তো তোমাকে ঠিকভাবে চিনতে পারছিলাম না। ফুতারো মিকুর এত কাছে চলে আসায় মিকু পিছনে পড়ে যায়। ফুতারো তাকে ওঠানোর জন্য হাত বাড়িয়ে দেয়, তবে মিকু একা একা উঠেই বলে, আমি ঠিক আছি। আসলে মিকুর ফুতারোকে ফেস করতে খুব কষ্ট হচ্ছে। সে ফুতারোর কাছে আসতে খুব নার্ভাস ফিল করে। তারপর তারা স্কেটিং করা শুরু করে দেয়। তারপর সেখানে কেউ একজন এসে বলে, তুমি তো দেখছি ঠিকভাবে স্কেটিং করতে পারো না। ফুতারো বলে, তুমি আবার কে? সে তার মুখের মাস্কটি খুলে বলে, আরে আমি ইচিকা। ফুতারো বলে, আমি তো মনে করছিলাম তুমি রেস্ট করছো। ইচিকা জানায় যে তার স্কেটিং করার খুব মন চাইছিল, তাই সে এখানে চলে এসেছে। এখন ফুতারো ইচিকার কাছে ইৎসুকির কথা জিজ্ঞেস করে। ইচিকা জানায় সে একা একা স্কেটিং করতে চাইছে। তারপর সেখানে ইয়োৎসুবা আর মিকু চলে আসে।
তো মিকুকে দেখে এখন ফুতারো ভাবে এখনই তার একটি ভালো সুযোগ মিকুর কাছে নিজেকে এক্সপ্লেন করা। এদিকে মিকু স্কেটিং করে সেখান থেকে চলে যাচ্ছিল, তো ফুতারো স্কেটিং করে তার পিছু করতে লাগে, কিন্তু সে মিকুর সাথে স্কেটিং করে পেরে উঠছিল না। ফুতারো মিকুকে ডাক দেয়, কিন্তু মিকু খুব দ্রুত স্কেটিং করে সেখান থেকে চলে যায়। তখনই সেখানে ইচিকা এসে বলে, আমি যে কালকে বলেছিলাম যে আমি স্কুল ছেড়ে দেব, তুমি কি এই কথাটা কি সবাইকে এখনো জানিয়েছো? ফুতারো জানায় না, সে এই বিষয়ে কিছু জানায়নি। তখনই ফুতারো বলে ওঠে, ইচিকা, এটাকে কিভাবে থামাতে হয়? এখন ফুতারো গাছের সাথে ধাক্কা খেয়ে চিৎপটাং হয়ে পড়ে আছে। তো আশেপাশের মানুষ তার সাথে হওয়া এই ঘটনা দেখে জড়ো হয়েছে। একজন বলে ওঠে, তুমি কি এখনো জীবিত আছো? ফুতারো বলে হ্যাঁ। এটা বলে সে সেখান থেকে যেতে লাগে। তখনই সেখানে নিনো চলে আসে। নিনো সেখানে সেই ওয়ান টাইমটি পায় যেটা সে তার কিন্তারোর ঘায়ে লাগিয়ে দিয়েছিল। তো এখন নিনো ফুতারোর পেছন থেকে বলে ওঠে, এই থামো, তুমি কি কিন্তারো? ফুতারো বলে, কিন্তারো সে আবার কে? আমি এই নামে কাউকে চিনি না। নিনো বলে, এই মজা করো না তো, আমি এই ওয়ান টাইমটি কিন্তারো ছাড়া কাউকে দেইনি। তো ফুতারো এখন কোনো এক্সকিউজ না দিতে পেরে সেখান থেকে দৌড়ে পালাতে শুরু করে। ফুতারো দৌড়াতে দৌড়াতে বলতে থাকে, এখন যদি সে আমার আসল পরিচয় পায় সে আমাকে মেরেই ফেলবে। ফুতারো দৌড়াতে দৌড়াতে একটি ঘরের সামনে এসে পড়ে, আর যখনই সে সামনে তাকায় তখন সে ইয়োৎসুবাকে দেখতে পায়। ইয়োৎসুবা তাকে ধরতে এসেছে, যেটা দেখে ফুতারো একদম ভয় পেয়ে যায়। একদিকে ইয়োৎসুবা, অন্যদিকে নিনো। ফুতারো এখন কোথায় যাবে? তারা দুজন একই সাথে দুপাশ থেকে সেখানে এসে পড়ে, কিন্তু তারা দেখতে পায় ফুতারো সেখানে নেই। তারপর আমরা ফুতারোকে দেখতে পাই, সে বলছিল যে একটুর জন্য বেঁচে গেলাম। তারপর আমরা দেখি সে মিকুর সাথে ছিল। এটা বরফ দিয়ে বানানো ছোট্ট একটি ঘর। তো মিকু ফুতারোকে বাঁচাতে টান দিয়ে তাকে এই ছোট্ট বরফের ঘরটিতে নিয়ে এসেছিল। এখন এই ছোট্ট ঘরটিতে তো জায়গা কম ছিল, তো চাপাচাপিতে ফুতারোর হাত মিকুর এইখানে কাজ করছিল, তাই মিকু ফুতারোকে নড়াচড়া কম করতে বলে। তো এজন্য ফুতারো সরি বলে সেখান থেকে বেরিয়ে যেতে লাগে। তো মিকু পেছন থেকে তার টি শার্টটি টান দিয়ে ধরে তাকে যেতে বারণ করে। মিকু মনে মনে বলে, এখন আমি কি করব? ফুতারো মিকুর দিকে তাকিয়ে থাকে যে সে তাকে কেন আটকালো। মিকু বলে, এখন বেরিও না, হয়তো ইয়োৎসুবা এখনো বাহিরে আছে। ফুতারো বলে, ইয়োৎসুবা যে এত স্টামিনা কোথা থেকে যে পায়, এটা বিশ্বাস করতে কষ্ট হয় যে সে তোমাদের যমজ বোন। মিকু বলে, সে এরকমই, সে আগে থেকেই খুব অ্যাথলেটিক। ফুতারো বলে, এটা হতে পারে না, তোমাদের চেহারা শুরু থেকে শুরু করে তোমাদের দৈহিক গঠন সবকিছু একেবারে সেম। তো নিশ্চয়ই ইয়োৎসুবা নিজে থেকে খুব মেহনত করে তার অ্যাথলেটিক অ্যাবিলিটিটা অর্জন করেছে। তো এই কথা শুনে মিকু কিছু একটা উপলব্ধি করে। তারপর ফুতারো বলে, তোমরা সবাই সমান। তো মিকু এবার একটি স্মাইলের সাথে বলে, হ্যাঁ ঠিক বলেছো। এখন ফুতারো এই ঘরটি থেকে বেরিয়ে পড়ে। এদিকে মিকু ইচিকাকে কল লাগায়। ইচিকা দেখে মিকু তাকে কল করেছে। ইচিকা কল ধরে বলে, কি হয়েছে মিকু, হঠাৎ কল দিলে? মিকু বলে, আমার তোমার সাথে কিছু জরুরি কথা আছে। তো এখন মিকুর জরুরি কথাটা কি? সে কি ইচিকার জন্য ফুতারোর থেকে দূরে চলে যাবে, নাকি সে অন্য কিছু প্ল্যান করেছে? আর তাছাড়া আজ রাতের ক্যাম্পফায়ার ডান্সের কি হবে? ফুতারো কার সাথে ক্যাম্পফায়ার ডান্স করবে? অন্যদিকে তো নিনো কিন্তারোর অপেক্ষা করবে। ক্যাম্পফায়ার ডান্সের সময় অ্যাকচুয়ালি কি হবে সেটা আমরা নেক্সট এপিসোডে জানতে পারবো। তো সেই এপিসোডটি দেখতে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।